শুভেচ্ছা। শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে রাজস্বিক অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা। রাজধানীর পূর্বাচলে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন সড়ক দিয়ে রাজধানীতে আসছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ দলগতভাবে, কেউ বা আসছেন ব্যক্তি উদ্যোগে। এর মধ্যে সংবর্ধনা স্থল ৩০০ ফিট এলাকায় ভিড় করেছেন অনেকে। কেউ কেউ মঞ্চের সামনে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে দেখার জন্য আজ রাতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময়ে আজ রাত 12:15টায় সপরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আসলে গতকালকে রাত্রে আসছি। আমি আসছি কুমিল্লা চট্টগ্রাম থেকে। আমরা এত যে আনন্দিত এটা বলার বাহিরে। আপনারা দেখতেছেন এখানে যে আমাদের যে দলীয় কর্মীরা আসছে, ওনাদের আনন্দগণ মুহূর্তগুলো দেখেই বুঝতে পারতেছেন আমরা কতটা আনন্দিত। আমার নেতা তারেক রহমান বীরের মতো দেশে চলে আসছে। আমি আজ চলে আসছি তারেক রহমানের জন্য, আমার নেতা তারেক রহমানের দেখার জন্য। রাজধানীর ৩০০ ফিট এলাকায় আছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। আমরা তার কাছে যাচ্ছি। শাফিন, শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন ৩০০ ফিটে? আর ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে কিনা? তারেক রহমান যখন দেশে আসছেন, সারা দেশের নেতাকর্মীরা উজ্জীবিত। গতকাল থেকে আমরা দেখেছি ঢাকা শুরু করেছেন এবং বিকেল থেকে আমরা দেখেছি যে ছিল। এবং আমরা এখন মঞ্চের ঠিক বিপরীত দিকে দাঁড়িয়ে আছি। রাস্তার দুপাশে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা অনেকেই বলছেন যে তাদের এই প্রত্যাবর্তনকে তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং এরপর থেকে তাদের রাজনৈতিক যে যাত্রা সেটি আরো বেগবান হবে, গণতান্ত্রিক উত্তরণ আরো সহজ হবে। যখন তারেক রহমান নেতৃত্ব দেবেন তাতে নেতাকর্মীরা অনেক বেশি পরিমাণে উজ্জীবিত। আমরা প্রস্তুতি সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই। ইতিমধ্যেই ৩৬ জুলাইতে যেই তারেক রহমানের আসার পরপরই তিনি এখানে সমাবেশে বক্তব্য রাখবেন এবং এই সমাবেশের জন্য মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি মঞ্চের আশপাশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো পূর্বাচল এলাকা এবং মঞ্চের আশপাশে বারবার করে আমরা দেখছি যে সিএসএফ অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের যেই বিশেষায়িত ফোর্স এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তারা রয়েছেন এবং বারবার করে আমরা দেখছি যে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য বারবার করে কিন্তু এখানে সেই চেকগুলো করা হচ্ছে। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছি যে ডগ স্কোয়াড দিয়ে বারবার মঞ্চের আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করা হয়েছে। কোনো কিছু ঝুঁকি সেগুলো আসলে নির্ধারণ করার জন্য বারবার করে কিন্তু এই নিরাপত্তা কার্যক্রমগুলো পরিচালনা করে আসা হচ্ছে এবং যারা কেন্দ্রীয় বিএনপির তারা বারবার করে যারা উপস্থিত নেতাকর্মীরা রয়েছেন, সারা দেশে এসেছেন প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা, তাদের উদ্দেশ্যে বারবার বলছেন শৃঙ্খলা। আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আরও অন্যান্য নেতারা এসেছিলেন। তারা আসার পরে এখানে যারা উপস্থিত রয়েছেন নেতাকর্মীরা তাদের উদ্দেশ্যে জানিয়ে গেছেন যে শৃঙ্খলা ধরে রাখাই হবে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং এই শৃঙ্খলার মধ্য দিয়েই আসলে তারা যে গণতান্ত্রিক অভিযাত্রা সেটির দিকে যেতে চান এবং তারা বারবার বলতেন যে এই বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের যেই গণতান্ত্রিক উত্তরণ সেটি সম্ভব হবে, যেহেতু নির্বাচনের আর খুব বেশি সময় বাকি নেই। বিভিন্ন আসনে যারা বিএনপির মনোনয়ন সংগ্রহ করছেন বা মনোনয়ন পেয়েছেন তারাও। দর্শক, ৩০০ ফিট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তানজিম শাফিন।
দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সিলেট থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন নাবিল হোসেন। নাবিল, বিভাগ থেকে নেতাকর্মীরা কিভাবে সংবর্ধনা স্থলে রওনা হচ্ছেন একটু বিস্তারিত জানতে চাই। লোপা, দেখুন, বিএনপি নেতাকর্মীদের জন্য আগামীকালের দিনটা আসলে একটা মাইল ফলক। কারণ তারেক রহমান ফিরছেন, প্রায় 17 বছর পর তিনি নিজ দেশে ফিরছেন এবং এই তারেক রহমানকে বরণ করে নিতে আমরা দেখেছি গতকাল থেকেই মূলত সিলেট থেকে যারা নেতাকর্মীরা আছেন তারা কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ অথবা বিমানেও আসলে গিয়েছেন। পাশাপাশি মাইক্রোবাস বা অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোতেও আসলে নেতাকর্মীরা যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে এবং সেখানে আমরা যেটি দেখছি যে সন্ধ্যা 7টায় এই বাস স্ট্যান্ড থেকে প্রায় 20 থেকে 30টি বাস নিয়ে তারা মূলত এই যে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিবেন। ইতিমধ্যে আসলে নেতাকর্মীরা যারা আছেন তারা এই বাস স্ট্যান্ডে পৌঁছাতে শুরু করেছেন। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, 3টি অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা এখান থেকে বাসে করে সন্ধ্যা 7টায় এই বাস স্ট্যান্ড থেকে তারা রওনা দিবেন এবং এর জন্য আসলে প্রায় 30টি বাস এখানে প্রস্তুত করা আছে। এবং এর আগে সকালে, আজকে দুপুরে, বিকেলে বিচ্ছিন্নভাবে যারা মনোনয়ন প্রত্যাশী আছেন সিলেট 6 আসনের বা সিলেট 6 আসনে যারা বিএনপির মনোনীত প্রার্থীরা আছেন তাদের কর্মী সমর্থকরা, মহানগর জেলা বিএনপির নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনে যারা নেতাকর্মীরা আছেন তারা বিচ্ছিন্নভাবে এক এক নেতাদের অনুসারীরা এক একভাবে তারা আসলে ঢাকায় পৌঁছাচ্ছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি, সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আসলে রাতের যে 11:30 যে ট্রেনটি রয়েছে যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটিতেও আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য অতিরিক্ত 4টি বগি রাখা হয়েছে। অর্থাৎ সবাই আসলে ঢাকামুখী এবং তারেক রহমানকে বরণ করে নিতে সিলেট থেকে প্রায় 50,000 নেতাকর্মী তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বা সেখানে অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার পটুয়াখালীতে যেতে চাই। সহকর্মী জাকারিয়া হৃদয় সেখানে আছেন। হৃদয়, কতগুলো লঞ্চ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর কখন ছাড়বে লঞ্চগুলো? কোনো লঞ্চ ছেড়ে গেছে কিনা? যে লঞ্চটি সেটি চলে যাবে আর পাশের যে লঞ্চটি আছে সুন্দরবন নয়, এটি হয়তো আরো কিছুদিন দেরি করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পটুয়াখালী জেলা আইনজীবী ফোরামের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আছে এবং এরা অপেক্ষা করতেছে। এদের সাথে অন্যান্য উপজেলা যারা আছে তারা আসতে হয়তো একটু বিলম্ব হবে। সে কারণে এই যে সুন্দরবন লঞ্চ যেটি আপনি সেটি হয়তো একটু দেরি হবে আর এই কাঠের লঞ্চটি ছেড়ে যাবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে ইতিমধ্যে পটুয়াখালী থেকে প্রায় 30 থেকে 40টি বাস, পটুয়াখালী 8টি উপজেলা থেকে 30 থেকে 40টি বাসে কিন্তু ব্যবসাচারী কিন্তু জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের ব্যক্তিবৃন্দরা তারা কিন্তু অলরেডি অন দ্য ওয়ে আর পাঁচটা পর্যন্ত তারা এখান থেকে পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে চলে গেছে এবং বিভিন্ন উপজেলা থেকে চলে গেছে। আর এখানে যে 2টি লঞ্চ আছে এই লঞ্চে জেলার যুবদলের ব্যক্তিবৃন্দ শুধুমাত্র সুন্দরবন লঞ্চ এটি তারা রিজার্ভ করছে। এটিতে শুধুমাত্র যুবদল নেতৃবৃন্দরাই থাকবে। আর পাশে যে লঞ্চটি এখন ছেড়ে যাবে এমপি সাহেব, সেই লঞ্চে জেলা বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু এই লঞ্চে অবস্থান করছে। আমাদের সভাপতি তিনি আছেন, সেক্রেটারি মহোদয় আছেন এবং অন্যান্য যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু অলরেডি এখানে এসে পড়ছে এবং তারা কিন্তু দর্শক, আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত আছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চে উঠে পড়বেন, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে। জাকারিয়া হৃদয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা 12টায় ঢাকায় অবতরণ করবেন। দেশে ফিরেই টানা 3 দিনের কর্মসূচিতে পার করবেন ব্যস্ত সময়। সংবর্ধনা ঘিরে সৃষ্ট জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি। নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 300 ফিটের আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন। প্রায় 17 বছরের বেশি সময় পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বিএনপি।
300 ফিটের যে সড়কে তারেক রহমান জনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত। সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন রাজধানীতে। আসবে পীরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, এই চোলোকানে মুখরিত। আজকে আমাদের সেই চোলোকান সার্থক হতে যাচ্ছে। আমরা সংখ্যা না, আমরা কালকে প্রমাণ করব, সারা দেশের মানুষ প্রমাণ করব। এই যে গত 17 বছর তারেক রহমানকে দেখতে পারিনি, একদিনে দেখে মন ভরবে না, কিন্তু তারপরে এক চোখ দেখার জন্য সবাই আসবে। সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য, আমার রাজনৈতিক জীবন প্রায় 50 থেকে 60 বছর, আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটি সংবাদ সম্মেলন করে, যেখানে আয়োজন ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে বিএনপি। আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম। আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে, সেজন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে, সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। সালাউদ্দিন জানান, সংবর্ধনা আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন। 11টা 50 মিনিটে অবতরণের পর 300 ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন তিনি। এরপর মাকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে, সেখান থেকে ফিরবেন গুলশান অ্যাভিনিউর বাসায়। রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও 300 ফুট প্রশস্ত 36 জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসাবে নির্ধারণ করেছে। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন। আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেড আছে, তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে। স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কখনো নির্দেশন দেই নাই। প্রথম দিনের এসব কর্মসূচির পর শুক্রবার ও শনিবারও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি। শনিবার জাতীয় পরিচয়পত্র ও ভোটার সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান। এরপর পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া সেটা, এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে। নানাভাবে তাকে বাধাগ্রস্ত করা, জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন রাখার ফ্যাসিবাদী সকল চক্রান্তকে অতিক্রম করে আজকে তার ফিরে আসা। তারেক রহমানের দেশে ফেরার দিনকে ঘিরে মেডিকেল টিম 6 সজ্জার ফিল্ড হাসপাতাল প্রস্তুত। এছাড়া ঢাকার প্রবেশমুখগুলোয় বিভিন্ন স্থানে পার্কিং স্থানও নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দরের যাত্রীদের জন্য বনানী এলাকায় থাকছে জরুরি হেল্প ডেস্ক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কাল দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদ আহাদ। আমরা তার কাছে যাচ্ছি। রিয়াদ, তারেক রহমান কখন বিমানবন্দরে যেতে পারেন? হিথ্রো থেকে ঢাকা পর্যন্ত এই যাত্রার বিস্তারিত কি জানা যাচ্ছে? রিয়াদ আহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। রিয়াদ আহাদ, আপনার কাছে একটু জানতে চাই, তারেক রহমান কখন বিমানবন্দরে যেতে পারেন, আর এই যে হিথ্রো থেকে ঢাকা এই যে তার যাত্রাটা, এই সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানতে চাই। এই বাংলাদেশের যাত্রা উপলক্ষে কিন্তু এখানকার প্রবাসী বাঙালি এবং বিশেষ করে যারা বিএনপি নেতা, তারা কিন্তু অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে। এবং যে বিষয়টি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে বিএনপির যে যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের সাথে কথা বলি, তারা জানিয়েছেন আমাদেরকে আড়াইটার মধ্যে তারেক রহমান হিথ্রো বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে বাংলাদেশ বিমানের মাধ্যমে তিনি দেশে যাবেন। এবং এই যে ফ্লাইট যেটি যাচ্ছে, সেখানে কিন্তু অনেক সাধারণ যাত্রী যাচ্ছে। এবং 25 তারিখ যখন তারেক রহমান
ডিসেম্বর যাওয়ার যে ঘোষণা দিয়েছেন, ঘোষণা দেওয়ার পর কিন্তু অনেক নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী অনেকেই কিন্তু টিকিট সংগ্রহ করেছেন এবং এই ফ্লাইটের মধ্যে অনেকেই যাবে এবং তারা খুবই আনন্দের মধ্যে আছেন যে তারেক রহমান হয়তো, তারা জানতে পারছেন যে তারেক রহমান হয়তো জাতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু উদ্যোগী হয়ে আছেন। আমি একজন কথা বলবো, যুক্তরাজ্য তারেক আরাফাত রহমান পক্ষ স্মৃতি সংসদের সদস্য সচিব আজিমউদ্দিনের সঙ্গে, তিনি কিন্তু যেতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু যেতে পারেননি, টিকিট পাননি। তার এক বন্ধু তারা যাচ্ছে সেই ফ্লাইটে এবং তার মধ্যে যদি কথা বলেছেন এবং তিনি কি বলেছেন যে তার যে অনুভূতিটা কীরকম লাগছে তার? তিনি অনেক আনন্দিত, কারণ একটা ইতিহাসের মহেন্দ্রক্ষণে উনি সাক্ষী হতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ, লক্ষ কোটি মানুষ ওনার জন্য অপেক্ষায় আছে। এই সফরের সংযুক্ত করে উনি গর্বিত এবং আনন্দিত। আচ্ছা, যেটা বললেন যে তিনি যেতে চেয়েছেন, যে তিনি যেতে পারেননি, টিকিট পাননি, তার যে বন্ধু তারা যেতে চাচ্ছেন এবং সকলে আসলে আছেন যে তারেক রহমানের সঙ্গে 17 বছর পরে তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন এবং সেই ঐতিহাসিক। রিয়াদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করল বিএনপি, যাদের মধ্যে কেউ কেউ নিজ দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে। বেশিরভাগ দলই নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদওয়ান আহমেদ এবং নড়াইল 2 আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও যোগ দেবেন বিএনপিতে। বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণার পর থেকেই আলোচনায় দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি। বিএনপি মহাসচিব জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, যেখানে ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, বগুড়া 2-এ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী 3-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ 4 আসনে গণ অধিকারের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া 6-এ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, যশোর 5 আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস এবং পিরোজপুর 1 থেকে বিএনপির সমর্থনে লড়বেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা 12, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য, নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন, যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট, ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার। এছাড়া কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন। এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ পদত্যাগ করে ধানের শীষে লড়বেন কুমিল্লা 7 থেকে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 এবং এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন এই শর্তে ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ নির্বাচন করবেন। এর বাইরে দুদিন আগে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া এহসানুল হুদা কিশোরগঞ্জ 4 থেকে ধানের শীষে লড়বেন। আমিও ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন। জি, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি কর্নেল অলিকে। এলডিপি থেকে ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি, নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ চেয়ারম্যান এনপিপি আমরা ঘোষণা করলাম। এরপরেও আলোচনা চলবে, তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। এর আগে বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর 1 থেকে মনোনয়ন পেয়েছেন শাহাদাত হোসেন সেলিম। জমিয়তে উলামা ইসলামীর সঙ্গে আসন সমঝোতা হয়েছে 4টি আসনে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের নানা ইস্যু নিয়ে ইসিতে আলোচনা করেছে জামায়াতে ইসলামী। বিকেল 3টায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। অপর 2 সদস্য হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে এনসিপি। দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, গণভোটের 4টি প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের অভ্যস্ততা তৈরির পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে এনসিপি। এছাড়া সব দলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, কার্যক্রম নিষিদ্ধ, তাই নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা, এমনটা জানালেন প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমানের প্রত্যাবর্তন সম্পর্কে প্রেস সচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা তদারকি করছে বিএনপি, যতটা সহযোগিতা চাওয়া হয়েছে তা দিয়েছে সরকার। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুতই ট্রাইব্যুনালে হবে বলেও জানান তিনি। আমরা তার বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিচার শুরু হলো সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম এবং 2 পুলিশ কর্মকর্তার। বুধবার 2 সেনা কর্মকর্তা এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামী বছরের 20 জানুয়ারি। এদিকে চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার রায়ের তারিখও একই দিন ধার্য করা হয়েছে। এই দিন যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 5 জানুয়ারি আসামিদের গ্রেফতার করে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, প্রবেশদ্বারে চালানো হচ্ছে তল্লাশি, যাত্রীর সাথে অতিরিক্ত দর্শনার্থী থাকলে নামিয়ে দেওয়া হচ্ছে গাড়ি থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গাড়িতে চলছে তল্লাশি, জানা হচ্ছে যাত্রীর পরিচয়, দেখা হচ্ছে পাসপোর্ট। যাত্রীদের সাথে অতিরিক্ত দর্শনার্থী আসলে নামিয়ে দেওয়া হচ্ছে গাড়ি থেকে। নিরাপত্তার এমন তোড়জোড় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে। নিরাপত্তার এমন কড়াকড়ি তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে। যাত্রীরাও নিরাপত্তার এমন প্রস্তুতি দেখে সন্তুষ্ট। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। আজকে এবং কালকের দিনটা আমাদের জন্য না, সারা দেশে আইনশৃঙ্খলা একটু পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। নিরাপত্তা তো ঠিক আছে, মানে কঠিন নিরাপত্তা আছে, এটা ঠিক আছে, এটার দিক দিয়ে কোনো সমস্যা নেই, পারফেক্ট। রাস্তায় জ্যাম বা কখন কি হয়, রাস্তাঘাটে যদি কোনো ওই বেশি জ্যামের কারণে যদি লেটমেট হয়, এই কারণে একটু আগে আসছি আর কি। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে তারেক রহমানের নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর না রেখে পুরো এলাকা জুড়ে কয়েক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা বিমানবন্দরের ভেতরে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া আর কেউ যেন প্রবেশ করতে না পারে সেজন্য দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আগামী 24 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তারেক রহমানকে স্বাগত জানানো ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বিমানবন্দর এলাকা। নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা টিম বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, আছে সেনাবাহিনীর টহলও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অনেক বাধা পেরিয়ে সংশোধন করা হয়েছে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ। ভবিষ্যতে এটি আরও হালনাগাদ করা হবে। সকালে রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন তথ্য জানান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। ব্যবসার পাশাপাশি ডেভেলপারদের দেশ এবং নগরের স্বার্থ দেখার আহ্বান জানান তিনি। রাজধানীর চিনমত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আবাসন ব্যবসায়ীদের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার।
ব্যবসায়ীদের সাথে গ্রাহকের সংযোগ স্থাপনে প্রতি বছর এ ধরনের আয়োজন করে থাকে রিহাব। প্রথম দিন গ্রাহক উপস্থিতি কিছুটা কম থাকলেও সামনের 3 দিন সরকারি ছুটি থাকায় ভিড় বাড়বে বলে আশা আবাসন ব্যবসায়ীদের। ইনশাআল্লাহ এর থেকে সাকসেসফুল আমরা কাস্টমার পাবো এবং কাস্টমারদের জন্য একটা স্পেশাল আমরা প্যাকেজ রেখেছি, অফার রেখেছি। যদি কোনো কাস্টমার মেলায় আমাদের ডুপ্লেক্স বুকিং করেন তাদেরকে আমরা কিচেন ক্যাবিনেটটা আমরা একদম ফ্রি দিব। আমাদের সততার জন্য আমরা অনেক এগিয়ে গেছি এবং আমাদের যে প্রাইম যে প্রজেক্ট এইটার ডুপ্লিকেট আর কেউ নেই। আমাদের যে প্রজেক্টগুলো আছে প্রজেক্টগুলো অবশ্যই সেগুলো ভিজিবল এবং ক্লায়েন্টরা আসছেন, দেখছেন এবং অনেকে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, যেটা আমাদের জন্য ভালো কিছু। একসাথে নিবন্ধিত সব আবাসন কোম্পানি পেয়ে খুশি ক্রেতারাও। বলছেন এ আয়োজনের ফলে পছন্দের প্লট বা ফ্ল্যাট খুঁজে পাওয়া সহজ হবে। এই ফেয়ারে কিন্তু আমরা একই ছাতার নিচে সবগুলো রিয়েল এস্টেটকে পাই এবং যারা কিন্তু নিবন্ধিত, যার কারণে এখানে তারা আস্থার সাথে গ্রহণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। সব ডেভেলপারগুলোকে একটা প্ল্যাটফর্মে পাচ্ছি, প্লাস কম্পিটিটিভ তাদের প্রাইস অফারিংসগুলো জানতে পাচ্ছি। এবারের মেলায় মোট স্টল আছে 220টি। বিল্ডিং ম্যাটেরিয়াল সহ মেলায় অংশ নিয়েছে 12টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সকালে মেলার উদ্বোধন করেন রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন, ড্যাপের কোথাও ভুল ত্রুটি থাকলে তা আবারও সংশোধন করা হবে। এটা করতে যে আমাদেরকে কত রকমের বাধার সম্মুখীন হতে হয়েছে এটা আপনারা জানেন। এই বিধিমালার গেজেট এটাই কিন্তু শেষ না, এটাকে আরও আপগ্রেড করার সুযোগ আছে। টেকনিক্যাল কমিটি করব, যারা আরও এইখানে তাদের মতামত দিবে, আমাদের কোথায় আমাদের ভুল ত্রুটি আছে সেগুলো আমরা সংশোধন করব। 4 দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী শনিবার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এক হাতেই 2000 কিডনি প্রতিস্থাপন, বিনিময়ে নেননি কোনো সার্জন ফি, যা টাকার অঙ্কে কমপক্ষে 20 কোটি। আর অধ্যাপক হয়েও রোগী দেখেন মাত্র 400 টাকা ফিতে। তিনি ডাক্তার কামরুল ইসলাম কিডনি রোগীদের জন্য গড়ে তুলেছেন একটি হাসপাতাল। বলছেন রোগী সেবা তার কাছে ইবাদত। রাকিবুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হাসান মেজবা। জ্বলল ওটি লাইট, প্রস্তুত হচ্ছে অপারেশন থিয়েটার। ওটি ড্রেস পরে তৈরি হচ্ছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। এই প্রস্তুতি 2000তম কিডনি প্রতিস্থাপনের। পাশাপাশি 2 অপারেশন থিয়েটারে চলে কিডনি দাতা ও গ্রহীতার অস্ত্রোপচার। 5 থেকে 7 ঘন্টা লাগায় দিনে একটির বেশি প্রতিস্থাপন সম্ভব হয় না। 11 জন চিকিৎসক সহ এই টিমে আছেন 21 সদস্য। 2007 সাল থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে 2000 কিডনি। অস্ত্রোপচারের সফলতার হার 96%। একটা মানুষ যখন ভালো হয়ে যায়, এই ভালো কাজ থেকে যে ভালো লাগা, এটা একটা বড় স্পৃহা আপনার নেক্সট কাজটা করার জন্য। সপ্তাহে 6 দিনই ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে, তারপরেও রোগীর এত চাপ, দেখা যায় যে 100টা রোগী বসে আছে। মাসে আমরা এখন 25 থেকে 26টা ট্রান্সপ্লান্ট করতে পারি, তাহলে 100 পেশেন্ট করতে আমার 4 মাস লেগে যাবে। বিদেশে কিডনি প্রতিস্থাপন ব্যয় 30 থেকে 50 লাখ টাকা, আর অধ্যাপক কামরুলের হাসপাতালে তা সব মিলিয়ে 2,10,000। কিডনি প্রতিস্থাপন করা চিকিৎসকদের ফলো আপ চিকিৎসাও দেন বিনামূল্যে, নেন না ভিজিট, লাগে না রোগ নির্ণয়ের ফি পর্যন্ত। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পান বিনামূল্যে। আমার যে আর্নিং হয় সে আর্নিংটাও আল্লাহ পাকের, আমি এইভাবে ফিল করি। দিস ইজ নট মাই মানি। আমার মানিটুকু, আমার যেটুকু দরকার, আমার হয়তো খাওয়া দাওয়ার দরকার, বাসা ভাড়া দরকার, গাড়ির দরকার, এই এর দরকার, এগুলি মধ্যম পন্থায় করতে হবে। ভিজিট দিয়েই যাবে, না দিতে পারলে নিলাম না। কত রুগী দেখতেছে, একটা দুটো না নিলে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। দিতে পারলে যেটুকু দিল ওইটা, ওই পরিমাণটা আমি একটু কমায় রাখতে চাই। আমি এখন রুগী দেখি যে ওর কষ্ট লাঘব করব, ওর কি বলে অ্যাংজাইটি থেকে লাঘব করব, ওর বিপদ থেকে উদ্ধার করব। এই 3টা টার্গেট নিয়ে করি। এইভাবে আমার কাজটাকে, সমস্ত ইয়েটাকে এই ফরম্যাটে আনার চেষ্টা করছি, যাতে করে আমার কাজটাও যাতে ইবাদত হয়ে যায়। 2014 সালে নিজের জমানো টাকা আর বন্ধুদের সহায়তায় রাজধানীর শ্যামলীতে গড়ে তোলেন সিকেডি হাসপাতাল। তখন থেকেই 400 টাকা ফিতে রোগী দেখেন তিনি। এর মধ্যে একটা বড় অংশের কাছে আবার কোনো ভিজিটই রাখেন না। কামরুল স্যার যদি কেন না আসতাম তাহলে আমি ইন্ডিয়া চলে যেতাম। প্রসেসিং চলছিল আমাকে ইন্ডিয়া যাওয়ার জন্য দিল্লিতে। কিডনি প্রতিস্থাপনের পর থেকে আমার মূলত যেই ভিজিটের টাকা ওটা লাগে না, আর যে টেস্টগুলো করানো হয় ওই টেস্টের টাকাও স্যার রাখে না, একদম ফ্রিতেই আমাদের দেখে দেয় ফলো আপ। সিএমসি হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, চেন্নাই গ্লোবাল
আর অনেক জায়গাতে দেখিয়েছি, কলকাতাতেও দেখেছি কয়েক জায়গাতে। আমার কাছে মনে হয়েছে কামরুল স্যারের কাছে আস্থা পাওয়া যায়, আমি যে আস্থাটা পুরোপুরিভাবে ভারতেও পাচ্ছিলাম না। আমাদের এই হসপিটালে 450 জনের বেশি স্টাফ চাকরি করে, তো তার ভিতরে 200 জনের বেশি স্টাফ তাদের থাকার যে আবাসিক ব্যবস্থাটা উনি এখানে করে দিচ্ছে, সাথে সকল স্টাফদের জন্য এবং ভর্তি সকল রোগীর জন্য 3 বেলা খাওয়ার যে ফ্রি, এটা সম্পূর্ণ উনি ফ্রি করে দিচ্ছে। কামরুল ইসলামের দেশসেরা চিকিৎসক হওয়ার পেছনে তার মা অধ্যাপিকা রহিমা খাতুন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তিনি তার স্বামীকে হারান। এরপর মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিজে পড়েছেন, পড়িয়েছেন তার 4 সন্তানকে। 2টা কিডনি শোনে নষ্ট হয়ে গেছে, অসহায় গরিব, তারা শুধু মৃত্যু কামনা করছে যে এখন আমরা মারা যাব। তাদের মুখে যে হাসি ফোটাতে পারে, এর চেয়ে মায়ের জীবনে আর কোনো কিছু আছে? যে বাচ্চাকে আমি নিজের রক্ত বিক্রি করে মানুষ করেছি, তার জন্য কিন্তু আমার কোনো দুঃখ নাই যে আমি আমার স্বামীর মনোবাসনা পূরণ করতে পেরেছি। মায়ের দোয়া নিয়ে প্রতিদিন হাসপাতালে যান অধ্যাপক কামরুল। মানুষের জন্য সেবার এই শিক্ষা মায়ের কাছ থেকেই পাওয়া। শুধু সেবা করেই যেন ওর জীবনটা কাটায়, আমি এটাই চেয়েছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু বলতাম, আল্লাহ ওর আয়াতকে বৃদ্ধি কর শুধু মানুষের উপকারের জন্য, আমাদের জন্য না। মানুষের উপকার করে মানুষ যদি বেঁচে যায় তাহলে আমরাও বেঁচে থাকবো। একটি হাসপাতালের মালিক হলেও সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মানবতার এই ফেরিওয়ালা, আর নিজের আয়ের পুরোটাই ব্যয় করেন রোগীদের সেবায়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। প্রবীণদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় বয়স্ক ভাতা, পেনশন পুনর্বাসন কেন্দ্র সম্প্রসারণে সরকারি উদ্যোগ আরও জোরদার করার সুপারিশ করেছেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। স্বাস্থ্য উপদেষ্টা এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয়ে আয়োজিত প্রবীণ স্বাস্থ্য চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। বলেন, প্রবীণদের বিষয়ে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, কেননা বর্তমানে বাংলাদেশে 60 বছর বয়সের বেশি মানুষের সংখ্যা প্রায় 1.5 কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মোতাবেক 2030 সালে এই সংখ্যা 2.25 কোটি ছাড়াবে। দেশের উন্নয়ন কার্যক্রমকে সুষম ও আরও বেগবান করতে হলে এই প্রবীণ জনগোষ্ঠীকে মাথায় নীতি প্রণয়ন করতে হবে। যে যেখানেই আছি প্রত্যেকেরই একটা দায়িত্ব থাকে যে এখানে আমরা কোঅপারেশনটা যে জায়গা থেকেই পারি। আজকে আমরা সরকারে আছি বলে এই কথাটা বলছি তা না, আমরা যে যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমরা যেন এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলায় দাওয়াতে ইসলামের 3 দিনের ইজতেমা শুরু হয়েছে। বুধবার ফজরে নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমা। ইজতেমার প্রথম দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। আয়োজকরা জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে মুসল্লিরাও হাজির হয়েছেন। চলছে ঈমান ও আকীদা, আমল, আখলাক সহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা। 26 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এফএমসিজি ডিভিশনের সেলস কর্মকর্তাদের নিয়ে বাৎসরিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে 2টি পর্বে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে 10টি সেলস লাইনের প্রায় 1100 সেলস কর্মকর্তা প্রতিনিধি অংশ নেয়। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। তিনি বলেন, সবাইকে এক লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই ডিরেক্টর তাহমিনা মোস্তফা। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।